ওকে বন্ধুরা, এক সপ্তাহখানেক আগে সাউথ ইন্ডিয়ান মুভির সুপারস্টার চিয়ান বিক্রমের নতুন মুভি রিলিজ পায় যার নাম থাঙ্গালান। এই মুভিতে গোল্ড মাইন্ডের একটা গল্প তুলে ধরা হয়েছে যা অসাধারণ। তোমরা চাইলে এটা গিয়ে থিয়েটারে দেখে আসো, এখন সেটা থিয়েটারে চলছে। আর যদি থিয়েটার যাওয়ার সময় না থাকে তাহলে এই মুভিটি পুরোটা শুনে দেখো কতখানি অসম তার গল্প। গল্প শুরু হয় 1850 সাল থেকে। সেখানে কিছু ব্রিটিশার্সদেরকে দেখা যায় যারা সেখানকার রাজার সঙ্গে আলোচনা করে গোল্ড মাইন্ডের ব্যাপারে, এবং সেখানকার রাজা তাদেরকে জানায় যে সেখানে কোনো গোল্ড নেই। যারা সোনা খুঁজতে আদিবাসীদের এলাকায় যায় সেখানে বসবাসকারী আদিবাসীরা তাদের নির্মমভাবে হত্যা করে মেরে ফেলে এবং তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ওখানে যে সোনা আছে এই সমস্ত কথা মিথ্যে। কিছুদিন আগে 5 জন মানুষ সেই সোনা খুঁজতে যায় এবং জানা যায় যে তাদের ভূত প্রেত মেরে খেয়েছে আর তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাই আপনি আমার প্রতি বিশ্বাস করুন আর এই সোনা খোঁজা বন্ধ করুন। এই কথা বলে সেখান থেকে রাজা চলে যায় এবং তাদেরকে সোনা খুঁজতে যেতে বারণ করে। এরপরে ভেপুর নামের এক গ্রাম দেখানো হয় যেখানে নিচু জাতির আদিবাসীরা বসবাস করে। তারা সকাল সকাল কাজের জন্যে বেরোয় এবং জানানো যায় সেখানে সমস্ত জায়গা জমি একই জমিদারের, আর কারো জমি নেই। সেখানে শুধুমাত্র একজনেরই জমি রয়েছে আদিবাসীদের মধ্যে, তার নাম থাঙ্গালান, যে আমাদের গল্পের মেন ক্যারেক্টার। এরপর গল্পের মেন চরিত্র থাঙ্গালানকে দেখানো হয় সে ঘুমিয়ে আছে এবং ঘুমন্ত অবস্থায় কিছু মানুষের সঙ্গে মারামারি করছে, এবং সেই সময় তার বউ তাকে ঘুম থেকে জাগাতে যায় আর সে চমকে ওঠে তার বউয়ের গলায় চাকু ধরে, কারণ সে ঘুমের অবস্থায় ছিল। তারপরে পরের দৃশ্যে তারা তাদের জমিতে যায়। তার বউ বলে, এবার আমাদের জমিতে অনেক ফসল হলে আমাকে একটা সুন্দর জমিদারের বউরা যেমন ব্লাউজ পরে তেমন একটা ব্লাউজ কিনে দেবে। এই কথা বলার পরে তারা পুরো ফ্যামিলি একসঙ্গে তাদের জমিতে কাজ করতে চলে যায়। থাঙ্গালানের মোট 5টা ছেলে মেয়ে দেখানো হয়, তার মধ্যে 4টে মেয়ে আর একটা ছেলে। ছেলের নাম অশোকা। এরপরে গেঙ্গু নামের একজনকে দেখানো হয় যে তারই গ্রামে বসবাসকারী মানুষের সঙ্গে ওঠা বসা করতে চায় না, কারণ তারা নিচু জাতি। তাই সে ব্রাহ্মণে কনভার্ট হয়েছে এবং পাড়ার কিছু মানুষকে ব্রাহ্মণে কনভার্ট করেছে এবং তাদেরকে বোঝাচ্ছে যে কিভাবে ব্রাহ্মণের রীতিনীতি হয় এবং কিভাবে চলতে হয়, মাছ মাংস খেতে হয় না এবং নিচু জাতির সঙ্গে ওঠা বসা করতে হয় না। এই সমস্ত কথা যখন বলে, সেখানে থাঙ্গালানের ছেলেও ছিল, সে সমস্ত কিছু কথা শুনছিল কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। সেই সময় তার বাবা তাকে সেখান থেকে ডেকে নিয়ে চলে যায় তাদের জমিতে। সেখানে গিয়ে তারা হাসি খুশি গান গাইতে থাকে। এটা দেখে বোঝা যায় তাই তাদের জীবন খুব হাসি খুশি যাচ্ছিল। সেই সময় জমিতে জমিদার আসে এবং জমিদারের বউ তার সঙ্গে থাকে। আর আমাদের থাঙ্গালানের বউ সেই সময় বলে যে এই সমস্ত জমি আমাদের ছিল, আমাদের বুজুর্গ বয়স্ক মানুষদের কাছ থেকে এরা সেই সমস্ত জমি কেড়ে নিয়েছে। যারা জমিতে কাজ করছে এই জমি তাদেরই। তারা ট্যাক্সের নামে আমাদের সমস্ত কিছু কেড়ে নিচ্ছে এবং আমাদেরকে কৃতদাসের মতো কাজ করাচ্ছে। এরপরে রাত হয়ে যায় এবং তারা একসঙ্গে শুয়ে রয়েছে, সেই সিন দেখানো হয়। থাঙ্গালানের ছেলেমেয়েরা ঘুমাতে চায় না এবং থাঙ্গালানকে বলে যে হাতিবালা পাহাড়ের গল্প শোনাতে। থাঙ্গালান প্রথমে শোনাতে চায় না, অনেকবার জোর করার পরে সে বলে ঠিক আছে শোনাচ্ছি। সে শোনায় যে তার পূর্বজ দাদারা এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে হাতির আকৃতির এক পাহাড়ের পিছে একটা নদী বয়ে যায়। সেই নদীতে তার পরদাদারা সোনা খুঁজতে যেত এবং তার দাদুই বারবার সেই সোনা পেত। যখন তারা সোনা খুঁজছিল তখন সেখান থেকে রাজা যাওয়ায় রাজা দেখে যে তার এলাকায় তারা পানির মধ্যে কি করছে। সেখানে কিছু সৈনিক পাঠায় এবং থাঙ্গালানের পরদাদারা তাদেরকে মেরে দেয়। মেরে দেওয়ার পরে থাঙ্গালান সে রাজার সামনে যায় এবং সামনে গিয়ে রাজাকে সেই সোনা দেখায়। রাজা সোনা দেখার পরে সেই সোনা কেড়ে নিতে চায় কিন্তু থাঙ্গালান দেয় না। থাঙ্গালান বলে যে গিয়ে নিজে খুঁজে নাও, এই সোনা সবাই পায় না, যে খুঁজে পাবে তার। তারপরে রাজার সেনাপতিরা সেখানে গিয়ে সেই সোনা খুঁজতে থাকে কিন্তু কেউ এক বিন্দু মাত্র সোনা খুঁজে পায় না। রাজার সঙ্গে এক ব্রাহ্মণ থাকে। সেই ব্রাহ্মণ দেখে এক ময়ূর উড়ে গিয়ে এক পাহাড়ের উপর বসেছে, সেই পাহাড়টা খুব চকচক করছে। সে ব্রাহ্মণ দেখে যে সেটা একটা সোনার পাহাড়। ব্রাহ্মণ রাজাকে এসে বলে যে পানিতে সোনা খোঁজার কোনো দরকার নেই, এক সোনার পাহাড় আছে, সেখান থেকে সোনা তুলে নিতে হবে। তখন থাঙ্গালান বলে যে পানিতে থাকা সোনাই আমাদের আর সেটাই আমাদের নিতে হবে, আমরা তার বাইরে জমিতে থাকা কোনো রকমের কোনো সোনা নিতে পারবো না, সেটা ধাত্রীমাতার অভিশাপ হবে।
রাজা তাদের কোনো কথায় পাত্তা দেয় না এবং রাজা তাদের সেনাবাহিনীকে হুকুম দেয় যে সেই সোনা তুলে আনতে। রাজার সৈন্যরা সেই সোনা তুলে আনতে যায় এবং যখনই তারা সোনার পাহাড়ের কাছে পৌঁছায় তখনই সেখান থেকে ভয়ানক সাপ বেরিয়ে তাদেরকে কামড়াতে থাকে এবং সেনাবাহিনীর অনেক সেনা সাপ কামড়ে মেরে ফেলে। তখনই এক সাপ রাজাকে কামড়াতে যায়, তখন থাঙ্গালানের পোদ্দার সে সাপটাকে মেরে দেয়। তারপর সাপের ওপর এক পাউডার ছিটিয়ে দেয় আর সেখান থেকে সমস্ত সাপ পালিয়ে যায়। তারপর সে বলে এই সোনা যেই হাসিল করতে গিয়েছে সেই মারা গেছে, সাপের কামড়ে না হয় অন্য কোনো রকমভাবে যেই গেছে সেই মারা গেছে, কারণ এই সমস্ত জায়গার রক্ষা করে এক দেবী যার নাম আরতি, যে তান্ত্রিক এবং যার কাছে অলৌকিক কিছু ক্ষমতা রয়েছে। রাজা বলে তাহলে কোনো রকমভাবে এই সোনা হাসিল করা সম্ভব নয়। তখন থাঙ্গালানের পোদ্দার বলে সম্ভব, আমি এনে দেবো, কিন্তু তার পরিবর্তে আমি কি পাবো? তখন সে জানায় যে যদি আমি সোনা এনে দিই তাহলে যে জমি আপনি আমাদের কাছ থেকে কেড়ে উঁচু জাতিদেরকে দিয়ে রেখেছেন সেই জমি আমাদেরকে ফেরত দিতে হবে। রাজা সেই শর্তে রাজি হয়ে যায় এবং জানায় যে তার সমস্ত জমি তাদের নিচু জাতিকে ফেরত দেওয়া হবে এবং থাঙ্গালানের পোদ্দার সেই মেয়েকে মারতে চলে যায় সোনা হাসিল করার জন্যে। এরপরে থাঙ্গালানের দাদু আর তার সঙ্গে থাকা তার গ্রামের লোকজন আর আরতির সঙ্গে থাকা লোকজনের মধ্যে ভয়ানক মারামারি হয়। তাই এই মারামারি চলাকালীন আরতি অলৌকিক শক্তি দিয়ে অনেক রকম প্রহার করে এবং তাদেরও অনেক মানুষ মারা যায়। আরতিতান্ত্রিক অনেকক্ষণ মারামারি করার পরে থাঙ্গালানের দাদুর কাছে হেরে যায় এবং থাঙ্গালানের দাদু তাকে বেঁধে দেয় এক দড়ি দিয়ে। রাজা এই সমস্ত কিছু দেখে খুশি হয়ে যায় এবং থাঙ্গালানের দাদুকে একটা চাকু বার করে দেয় এবং দলের সেনাপতি হিসাবে ঘোষণা করে। এরপরে রাজার কিছু সৈন্য সেই সোনার পাহাড়ের দিকে যায় এবং সেখান থেকে কিছু সোনার ছোট ছোট টুকরো কুড়িয়ে এনে রাজাকে দেয়। তখন রাজা দেখে এটা সোনা নয়, শুধুমাত্র সোনার মতো দেখতে পাওয়া একটা মাটির বস্তু মাত্র। এটা দেখে রাজা অনেক রেগে যায় এবং থাঙ্গালানের পোদ্দার কাছ থেকে সে তালবারটি কেড়ে নেয় এবং তাকে বলে তুমি মিথ্যুক, তুমি ধোঁকা দিয়েছ। থাঙ্গালানের পোদ্দার বলে আরতি এক মায়াবী মেয়ে, সেই সমস্ত সোনাকে মাটি করে দেওয়ার ক্ষমতা রাখে। রাজা বিশ্বাস করে না। তখন রাজারই সঙ্গে থাকা সে ব্রাহ্মণ বলে এই সমস্ত কিছুর জড় হচ্ছে এই সামনে থাকা মূর্তি। সেখানে এক মূর্তি থাকে। রাজা সেই মূর্তির কাছে গিয়ে মূর্তির গলা পুরো কেটে আলাদা করে ফেলে। এটা দেখে আরতি প্রচুর পরিমাণে রেগে যায় এবং খুবই জোরে চিৎকার করতে থাকে, এত জোরে চিৎকার করতে থাকে যে তার পাশে থাকা সমস্ত মানুষ তার চিৎকারে প্রায় মরবো অবস্থা। সেই সময় থাঙ্গালানের পোদ্দার একটা চাকু দিয়ে আরতির পুরো পেট ফেড়ে দেয় এবং আরতির পেট থেকে অনেক পরিমাণে রক্ত বেরোয়। তার রক্ত মাটিতে যত দূর গড়িয়ে যায় ততটাই সোনা হয়ে যায়। এটা দেখে রাজা প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়। এটা দেখে বোঝা যায় যে থাঙ্গালানের কাছে এখন যে বর্তমানে জমি রয়েছে সেই জমি তার পোদ্দার থেকে পাওয়া জমি। এরপর দেখা যায় থাঙ্গালান তার ছেলে মেয়েকে গল্প শোনাতে শোনাতে মাঠে সারা রাত জেগেই রয়েছে। ঠিক তখনই মধ্যরাতে তার জমিতে কেউ এসে আগুন লাগিয়ে দেয়। সে অনেক চেষ্টার পরে আগুন লিভাতে পারে না, তার জমির সমস্ত ফসল জ্বলে যায়। সকালবেলা জমিদার আসে তার ট্যাক্স নেওয়ার জন্যে এবং দেখে যে তার জমিতে কোনো ফসল নেই, সে ট্যাক্স দিতে পারবে না। তাই থাঙ্গালানের কাছ থেকে তার জমি কেড়ে নেয় এবং তাকে বলে যে সে যতদিন না ঋণ শোধ করতে পারবে সে তার জমি পাবে না এবং তাকে ফ্রিতে তার জমিতে কাজ করতে হবে এবং সে গ্রাম ছেড়েও পালাতে পারবে না। যদি সে পালায় তাহলে তার মৃত্যুদণ্ড হবে। আসলে জমিদার চায় না গ্রামের কোনো নিচু জাতির কাছে কোনো রকমের জমি থাকুক, তাই সে প্ল্যানিং করে তার জমিতে আগুন লাগিয়ে তার জমি কেড়ে নেওয়ার ব্যবস্থা করে। এর পরের সকালে দেখা যায় থাঙ্গালান তার পুরো ফ্যামিলি নিয়ে জমিদারের জমিতে কাজ করছে। সেই সময় গ্রামে এক বৃষ্টি শেষ আসে, তার সঙ্গে উঁচু জাতির গ্রামবাসীর একটা লোকও থাকে। সে গ্রামবাসীদেরকে জানায় যে কালিমেট স্যার এইখানে এসছে সোনার খোঁজের জন্যে। স্যার সার্ভে করে জানতে পেরেছে অনেক অনেক বছর আগে এই গ্রামেরই লোক রাজাকে স্বর্ণ খুঁজতে সাহায্য করেছিল, তাই সেই স্বর্ণ সে আবার খুঁজতে চায়, তাই এই গ্রামের লোকের সাহায্য দরকার তার। এ কথা শুনে গ্রামের সমস্ত লোক সেখান থেকে পালিয়ে যায়, শুধুমাত্র থাঙ্গালানই দাঁড়িয়ে থাকে। পরে থাঙ্গালানের স্ত্রী থাঙ্গালানকেও টেনে নিয়ে চলে যায়। এরপরে রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পরে থাঙ্গালান তার স্ত্রীকে বোঝায় যে আমরা এভাবে জীবনযাপন করতে পারবো না, আমি স্যারের সঙ্গে যাব এবং সেই সোনা খুঁজব। স্যার আমাকে যে পয়সা দেবে এবং সোনা পাবো তা দিয়ে আমি আমার জমি ছুড়িয়ে নেব এবং মাথা উঁচু করে বাঁচব। এই বলে পরের সকাল থাঙ্গালান ও তার গ্রাম থেকে আর কয়েকজন মিলে স্যারের সঙ্গে
বেরিয়ে যায় সোনা খুঁজতে। থাঙ্গালানের ছেলে আর তার গ্রাম থেকে আরও দুজন, কালিমেট এবং কালিমেটের সঙ্গে আরও দুজন এই স্বর্ণ খোঁজার যাত্রায় পাড়ি দেয়। তারা যাত্রায় যেতে যেতে দেখতে পায় এক জলে ভরা নদী। নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে তারা বুঝতে পারছিল না যে কোন দিক দিয়ে গেলে তারা সঠিকভাবে ওই পারে পৌঁছতে পারবে। তখন থাঙ্গালান তাদের জানায় যে এই দিক দিয়ে গেলে হয়তো আমরা ঠিকভাবে পৌঁছে যাব। তার কথা অনুযায়ী তারা সবাই এক লাইন করে একটা বাঁশের মই বানিয়ে তার মধ্যে দিয়ে জলের স্রোত পেরিয়ে নদী পার হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই থাঙ্গালান ফিল করে জলের নিচে কিছু একটা আছে। সে দেখে আরতির ছবি। আরতি তাকে জলের মধ্যে টেনে নিয়ে গিয়ে পাথরের মধ্যে তার পা ফাঁসিয়ে দেয়। সে কোনো রকমভাবে পাথর থেকে তার পা বার করতে পারে না। তখন গেঙ্গু জলের নিচে গিয়ে তাকে বাঁচিয়ে আনে বাইরে। তারা নদী পার করার সময় সমুদ্রের স্রোতে তাদের অনেক জিনিসপত্র নদীর জলে ভেসে যায়। এর কারণে কালিমেট থাঙ্গালানের ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ থাঙ্গালান বলেছিল এই দিক দিয়ে গেলে সহজে বেরিয়ে যাওয়া সম্ভব হবে, কিন্তু সেটা হয়নি। নদী পার হয়ে কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে থাঙ্গালান দেখতে পায় সেই হাতির আকৃতির পাহাড়, যেখানে সোনা থাকার গল্প সে শুনেছে আর স্বপ্নে দেখেছে। তারপর সে কালিমেটকে বলে যে ওই পাহাড়ের পিছেই সোনা থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর আগে নদীর ঘটনার পরে কালিমেট তার কোনো কথাতেই বিশ্বাস করে না এবং অন্যদিকে গিয়ে সোনার খোঁজ করতে থাকে। কিন্তু তারা কোনো রকমের কোনো সোনাই পায় না, লোহা, তামা, সিলভার ছাড়া। কালিমেট প্রত্যেক দিন কাজ করার জন্য 44 আনা করে পেত। তারা অনেক দিন কাজ করার পরেও কোনো রকমের কোনো সোনা পায় না। এই দেখে এক কুয়ার কাছে গিয়ে তারা খোঁজ করতে থাকে। সে কুয়ার ভিতরে পাথরের একটা মাথা খুঁজে পায়। সে পাথরের মাথাটা ওই মূর্তির মাথা, যে গল্পে 2 টুকরো করে ফেলেছিল রাজা। থাঙ্গালান কালিমেট স্যারকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এখানে মাথা পাওয়া গেছে মানে আরও একটা পুরো শরীর পাওয়া যাবে, যা তার পরদাদুরা এই সোনা খুঁজতে এসে আলাদা করেছিল রাজার সঙ্গে। সোনা না পাওয়ার কারণে থাঙ্গালানের সঙ্গে থাকা বরদান নামের একজন, সে কান্না করতে থাকে, কারণ সে নতুন বিয়ে করেছে, সে এই জায়গায় আসতে চায়নি। তার বউ শুধুমাত্র সোনা পড়বে, সেই কারণে সে এই যাত্রায় আসে সোনা খুঁজতে। এরপর কালিমেট অর্থারকে বলে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই থাঙ্গালানের কথা শোনা ছাড়া, আমাদেরকে থাঙ্গালানের কথা অনুযায়ী চলতে হবে। তখন অর্থার বলে যে সে আমাদেরকে একবার ফাঁসিয়েছে, দ্বিতীয়বার ফাঁসাতে তার বাঁধবে না, সে একটা রাক্ষস, তার সঙ্গে যাওয়াটা সুবিধার হবে না। কিন্তু কোনো কথাই শোনে না কালিমেট, তাকে বলে যে আমাদেরকে তার সঙ্গেই যেতে হবে। আর তারপরে তার সঙ্গে তারা বেরিয়ে যায় সেই হাতিওয়ালা পাহাড়ের দিকে। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় একটা ব্ল্যাক প্যান্থার, যে তাদের ওপরে আক্রমণ করে দেয় এবং তাদেরকে অনেক জখমি করে দেয়। কোনো রকমভাবে থাঙ্গালান সেই ব্ল্যাক প্যান্থারকে মেরে দেয়। এই ঘটনা দেখে আর্থার থাঙ্গালানের ওপর বন্দুক টেনে দেয়, আর আর্থারের ওপর কালিমেট বন্দুক টেনে দেয় এবং এই সমস্ত কিছু চলতে চলতে ভুল করে কালিমেটের হাত থেকে বন্দুক থেকে গুলি বেরিয়ে আর্থারের হাতে লাগে এবং আর্থার জখমি হয়ে যায়। তখনই আশোকা সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তার পিছে আর্থার দৌড়াতে থাকে আর আর্থারের পিছে থাঙ্গালান দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে আর্থার দেখতে পায় সেই পুরনো দিনের আরতিকে, যে পাহাড়ের ওপর দাঁড়িয়ে রয়েছে এবং তার সঙ্গে তার লোকজন রয়েছে। থাঙ্গালান দেখতে পায় সে পুরনো দিনের রাজা, পুরনো দিনের আরতি আর তার লোকজন, আর এই সমস্ত কিছুর মধ্যে আরতি তার লোকজন নিয়ে হামলা করে দিয়েছে। এই মারামারির মধ্যে কিছু দৃশ্য সে পুরনো দেখতে পায়, যা সে শুনেছে আর স্বপ্নে দেখেছে, আর কিছু দৃশ্য তার বাস্তব চলতে থাকে। তখন চারিদিকে সব ধোঁয়া ধোঁয়া হয়ে থাকে আর আরতির লোকজন তাদের ঘায়াল করে সেখান থেকে চলে যায়। তারা যখন চলে যায়, সেই পুরনো মূর্তিটা, যার গলা কেটে রাজা আলাদা করে দিয়েছিল, সেই মূর্তিটা খুঁজে পায়। তার পায়ের দিকে কিছু একটা খুব চকচক করছিল। তারা সেই জায়গাটা ভেঙে তাকে গলিয়ে দেখে যে এটা একটা অরিজিনাল রিয়াল সোনা। এর পরেই খুব জোর সেখানে বৃষ্টি চলে আসে এবং তার সঙ্গে বিদ্যুৎ খুব জোরে জোরে চমকাতে থাকে। একটা বিদ্যুৎ আর্থারের গায়ে এসে খুব জোরে পড়ে এবং আর্থার সেখানেই জ্বলে পুড়ে মরে যায়। আর্থার মরে যাওয়ায় কালিমেট খুব দুঃখ পায় এবং বলে এই মাটি তোমার কুরবানি নিয়েছে এবং তার বদলে আমাকে এই এক টুকরো সোনা দিয়েছে।
থ্যাংক ইউ। এরপর সে থাঙ্গাল্যানের কাছে যায় এবং থাঙ্গাল্যানকে বলে, তুমি একজন বীর পুরুষ, তুমি পারবে এই সোনা খুঁজে বার করতে। তুমি যাও এবং তোমার গ্রামে থেকে আরও কিছু মানুষকে নিয়ে এসো, তাদেরকে আমি কাজ করার জন্য পয়সা দেব এবং সোনাতে কিছু অংশ সোনাও দেব। আর তাকে একটা প্যান্ট শার্ট দেয় যেটা ইংরেজরা পরে। সেটা পরে ঘোড়ায় করে সে তার গ্রামের দিকে যায়। সে দেখে তার স্ত্রী মেয়ে গ্রামে কাজ করছে আর সেখানে জমিদার দাঁড়িয়ে রয়েছে। তার স্ত্রীর সঙ্গে দেখা করার পর বন্দুক টেনে জমিদারের সামনে গিয়ে জমিদারকে বলে, এই নাও তোমার করের পয়সা আর তুমি আমার জায়গার কাগজ ফেরত দাও। এই বলে জমিদারকে বন্দুক দেখিয়ে সেখান থেকে তার কাগজ নিয়ে সে তার গ্রামের দিকে চলে যায়। গ্রামে গিয়ে সে জানায় কালিমেট স্যার তাদের সবাইকে সোনা খোঁজার জন্য ডেকেছে। তারা যদি যায় তারা কাজ করার জন্য পয়সা পাবে এবং সোনা খুঁজে দিলে সোনার থেকে কিছুটা অংশ সোনাও পাবে। এই কথা শোনার পরে তারা খুব খুশি হয়ে যায়, কারণ তাদেরকে আর জমিদারের কৃতদাস করতে হবে না। এরপর গ্রামের লোকেদের সে কিছু খাবার দেয় যা সে নিয়ে এসেছিল, আর গ্রামের সমস্ত মেয়েদেরকে ব্লাউজ দেয় যা তার স্ত্রী চেয়েছিল। সেটা পেয়ে গ্রামের লোক সবাই খুশি হয়ে যায় এবং তারা নাচ গান আনন্দ ফুর্তি করতে থাকে। পরের সকাল তারা পুরো গ্রামবাসী একসঙ্গে সেই সোনা খোঁজার কাজের জন্য বেরিয়ে যায়। টাঙ্গাল্যান যখন সোনা খোঁজার জায়গায় পৌঁছায় তখন সে দেখে যে কালিমেটের স্যারের সঙ্গে যে প্রথমে যে লোকটা এসেছিল গ্রামে, সেই লোকটা সেখানে আছে এবং তার লোকেদের ওপর সে হুকুম জারি করছে এবং তাদের ছোট করছে। এরপর বর্ধন টাঙ্গাল্যানের কাছে যায় এবং টাঙ্গাল্যানকে জানায় যে আপনি যাওয়ার পরে এখানে সমস্ত কিছু বদলে গেছে। স্যার আরও সৈন্য ডেকে এনে এখানকার আদিবাসীদেরকে মেরে ফেলেছে গুলি চালিয়ে। সে আরও বলে এই ঘটনার পরে আশোকান কেমন যেন বদলে গেছে, সে আমাদের সঙ্গেই মারামারি শুরু করে দিচ্ছে, তাই তাকে বেঁধে রাখা হয়েছে এক জায়গায়। এ কথা শুনে টাঙ্গাল্যান তার কাছে যায় এবং তাকে ছড়ানোর চেষ্টা করে, কিন্তু তাকে ছাড়াতে দেয় না। সেই সময় কালিমেট স্যার এসে পরিস্থিতি সামলে নেয় এবং তাকে বলে, এটা তোমার ছেলে, আমি জানতাম না। দিয়ে তার ছেলেকে ছেড়ে দেয় এবং গ্রামবাসীকে জানায়, তোমরা মন দিয়ে কাজ করো, তোমাদেরকে কাজ করার জন্য পয়সা দেওয়া হবে এবং যে সোনা খুঁজে বার করবে সে সোনা থেকে কিছু অংশ সোনাও দেওয়া হবে। এই কথাটা তার সঙ্গে থাকা একজন ট্রান্সলেট করে এবং সে বলে মিথ্যে করে যে স্যার বলছে তোমরা আমার গোলাম, আজকের পর থেকে আমি যা বলবো তোমরা তাই শুনবে। এই কথাটা শোনার পরে টাঙ্গাল্যান বলে এ মিথ্যে বলছে, স্যার আমাদেরকে বলছে তোমরা কাজ করো, তোমাদেরকে পয়সা দেব এবং সোনাতে অংশ দেব। এর পরে রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পরে আশোকানের মা দেখে যে আশোকান কিছু অন্য রকমের কথা বিড়বিড় করছে। আসলে তার মধ্যে আরতির আত্মা চলে আসে, সেই কারণে সে আরতির হয়ে কথা বলে। সে বলে তোমরা এখান থেকে চলে যাও, নাহলে তোমরা সবাই এখানে মরবে, এখানে রক্ত দেখবে তোমরা সবাই। এ কথা শুনে থাঙ্গাল্যানের বউ ভয় পেয়ে যায় এবং থাঙ্গাল্যানকে জিজ্ঞাসা করে এসব কী চলছে। তখন থাঙ্গাল্যান বলে এসব কোনো কিছুই না, অত ধ্যান দেওয়ার কোনো দরকার নেই। এরপরে পুরো গ্রামবাসী সোনা খোঁজার জন্য কাজ করতে থাকে আর তারা কাজের শেষে প্রত্যেক রাত্রে পয়সা পেয়ে যায়। এই দেখে গ্রামবাসী সবাই খুশি যে থাঙ্গাল্যান যা বলেছিল তাই হচ্ছে। তারা এইভাবে কাজ করে তাদের গ্রামে জমিদারের কাছে জমা দেওয়া সেই জমি তারা ছুটিয়ে নেবে কাজ করে, তাই তারা সবাই বেশ খুশি ছিল। কিন্তু অনেক দিন কাজ করার পরেও কোনো রকমের কোনো সোনা পাচ্ছিল না কালিমেট। এ দেখে সে খুব চিন্তিত ছিল। এরপর কালিমেটের এক সঙ্গী পাহাড়ের দিকে এক চকচকে বস্তু দেখতে পায়। সেই চকচকে বস্তুটাকে ধরতে গিয়েই সেখানে এক সাপ তার পায়ে কামড়ে দেয়। তখন টাঙ্গাল্যান ছুটে এসে তার পায়ে শক্ত করে একটা ন্যাকড়া বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পরে সেখান থেকে দেখে আরও প্রচুর পরিমাণে সাপ বেরিয়ে আসছে। তখনই একটা সাপ তার মেয়ে আর স্ত্রীর দিকে ধেয়ে যায় কামড়ানোর জন্যে। তখন টাঙ্গাল্যান দৌড়ে গিয়ে সাপটাকে দুই টুকরো করে দেয়, কিন্তু তার মাথাটা ছিটকে গিয়ে তার মেয়ের হাতে গিয়ে কামড়ে দেয় আর তখনই তার মেয়ের মৃত্যু হয়। টাঙ্গাল্যানের মেয়ের মৃত্যুর কারণে তারা কিছুদিন কাজ করে না। টাঙ্গাল্যান চুপ করে বসে থাকে। টাঙ্গাল্যানের কাছে এক বয়স্ক ব্যক্তি গিয়ে বলে, আমাদের পূর্বপুরুষ যেভাবে এখান থেকে সোনা বার করেছিল ঠিক তেমনভাবেই আমাদের এখান থেকে সোনা বার করতে হবে। আরতির পেট কেটে আমাদের পূর্বপুরুষ এই জমিতে সোনা বার করেছে, ঠিক আমাদেরকেও তেমনটাই করতে হবে। এই সমস্ত কথা শুনে টাঙ্গাল্যান বলে, যদি কাউকে মেরেই কোনো কিছু পাওয়ার হতো তাহলে অনেক আগেই করতে পারতাম। আমি নিজের মেহনতে সোনা খুঁজে বার করতে চাই, কাউকে মেরে কোনো রকমের সোনা নিতে চায় না। এইভাবে তারা পরের দিন আবার সোনা খোঁজার কাজে লেগে যায়। কালিমেট অনেক দিন খোদাই করার পরেও সোনা না পাওয়ার কারণে নতুন নিয়ম লাগু করে। সে বলে যে সোনা পাওয়ার পরে এখানে খাবার দেওয়া হবে সবাইকে, তার আগে কোনো রকমের খাবার দেওয়া হবে না। তাই সেখানে কাজ করা সমস্ত লোক
খুবই খিদেতে আর কোনো রকমের কোনো কাজ করতে পারে না, তারা ভেঙে পড়ে প্রত্যেক দিন খিদেই। এরপরে এক রাতে তাদের বস্তিতে আগুন লেগে যায় আর তাদের সমস্ত ঝোপড়া পুড়ে ছাই হয়ে যায়। তাঙ্গাল্যান দেখে সকালবেলা পাহাড়ের পাশে কালিমেট বেহোশ অবস্থায় পড়ে রয়েছে আর তার গ্রামবাসীরা সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছে। তখনই সেখানে কালিমেট এসে তাদের ওপর বন্দুক টেনে বলে যে তোমরা সবাই আমার গোলাম, তোমরা এখান থেকে কোথাও যেতে পারবে না, তোমাদেরকে সোনায় খুঁজতে হবে। তখনই তাদের সামনে একটা মহিষ এসে হাজির হয়। মহিষটা দেখে তারা ভাবে যে একে মারবো, মেরে খেয়ে তারপরে আমরা আবার কাজে লাগবো। তারা খাওয়া দাওয়ার পরে ডিসাইড করে যে এই পাথরে আগুন লাগিয়ে পাথরকে নরম করে পাথর ভেঙে এর মধ্যে থেকে সোনা বার করে দম নেবে। আর ঠিক তারা তাই করে, তারা পাথরে কাঠ সাজিয়ে আগুন লাগিয়ে দেয়। ঠিক তখনই পাহাড়ের ওপরে আরতি এসে হাজির হয় এবং তাঙ্গাল্যানকে বলে যে এসব কিছু বন্ধ করো, এসব কিছু ঠিক হচ্ছে না। তখন পাহাড়ের মধ্যে একটা গর্ত হয়ে যায় এবং সেই গর্তের মধ্যে কয়েকজন পড়ে যায় এবং তারা আন্দাজা লাগায় যে এইখানেই হয়তো অনেক বছর আগে মাইনিং হয়েছে, তাই এই জায়গাটা এইরকম সুড়ঙ্গের মতো তৈরি করা আছে। এখান থেকেই হয়তো সেই সময় টিপু সুলতান সোনা বার করতো, তাই এই মাইনিংয়ের জায়গাটা তৈরি করা রয়েছে। সেখানে গিয়ে কিছু লোক সোনা ভেঙে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বর্ধন আর বর্ধনের বউ সেইখান থেকে সোনা নিয়ে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় কালিমেট তাদের থামতে বলে, সোনা নিয়ে পালাতে বারণ করে এবং তারা না শোনায় তাদেরকে কালিমেট গুলি করে মেরে দেয়। মাইনিংয়ের ভেতরে গেঙ্গু আর কালিমেটের এক লোক, তাদের সঙ্গে ঝামেলা লেগে যায় সোনা নিয়ে যাওয়ার জন্যে। গেঙ্গু সোনার ওই থলিটা দিয়ে সেই লোকটাকে জোরে জোরে মাথায় মেরে তাকে মেরে ফেলে। তখনই থাঙ্গাল্যান বলে যে এটা সোনা নয়, এটা সোনার মতো দেখতে একটা বস্তু, এটা সোনা নয়। আরতি আবার তার মায়াজাল পেতেছে, এ কোনো কিছুই সে হতে দেবে না। ঠিক তখনই সেখানে আরতি চলে আসে এবং তাঙ্গাল্যানকে বলে তুমি এই সমস্ত কিছু বন্ধ করবে কি করবে না। তারপর সে তার মায়াজাল দিয়ে কখনো দিন করে দেয়, কখনো রাত করে দেয় এবং তাদের এক অপরের সঙ্গে খুব জোর মারামারি লেগে যায়। এরপরে আরতি তাঙ্গাল্যানকে তার পিছের জন্মের ফ্ল্যাশব্যাক দেখায় যে 5वीं শতাব্দীর দিকে আরিয়ান ও তার স্ত্রী আরতি এইখানকার সোনার রক্ষা করত, যাদের একটা গ্রাম ছিল এবং গ্রামের সমস্ত লোক এই জায়গার দেখাশোনা এবং রক্ষা করত। একদিন তারা জানতে পারে যে এই সোনার লোটার জন্য কিছু মানুষ আসছে, তাই সেখানে আরিয়ান যুদ্ধে চলে যায় এবং সে যুদ্ধে সে হেরে যায়। হেরে যাওয়ার পরে তাকেই সোনা খোঁজার কাজে লাগিয়ে দেয়। এইভাবে যুগের পর যুগ, বছরের পর বছর তার পূর্বপুরুষ হয়ে অনেক রকমভাবে এই সোনা খোঁজার কাজে সে কাজ করতে থাকে এবং সে রিয়েলাইজ করে যে আমাকে আরতির সঙ্গ দেওয়া দরকার নাকি ইংরেজদের সঙ্গ দিয়ে এই সোনা তাদেরকে তুলে দেওয়া দরকার। তাই সে ডিসাইড করে যে সে আরতিকে সঙ্গ দেবে। ঠিক তখনই সেখানে কালিমেট চলে আসে এবং আরতির পেট ফেটে দেয়। এই দেখে তাঙ্গাল্যান খুব রেগে গিয়ে কালিমেটকে সেখানে মেরে ফেলে এবং আরতির কাছে সে ক্ষমা চায় এবং সে জানায় যে সে কে তার মনে পড়ে গেছে। সে জানায় যে যুগ অনেকটা আগিয়ে গেছে, আমার লোকেদের জন্য অল্প একটু সোনা দরকার, তুমি প্লিজ দয়া করে আমাকে অল্প একটু সোনা দাও, আমার তাতেই হবে। আরতি রাজি হয়ে যায় এবং সে সেখান থেকে গিয়ে অল্প একটু সোনা নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তারপরেই তারা দেখতে পায় যে সেই সোনা লুটার জন্যে ব্রিটিশরা আরও দলবল নিয়ে আগিয়ে আসছে। তখন তারা সবাই রুখে দাঁড়ায় সেই স্বর্ণ লুটার হাত থেকে বাঁচার জন্যে। এখানেই এই গল্পের শেষ হয়। আশা করছি তোমাদের গল্পটা শুনতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।